ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিও। এর আগে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনই ভিডিওটা দেখে নিও। আজকে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে যে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, আদি বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে তুমি কি পরিবর্তন লক্ষ্য করো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে সহজেই চলে যেতে পারে। আদি বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে তুমি কি পরিবর্তন লক্ষ্য করো। আনুমানিক 1800 বা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে যে বৈদিক যুগের শুরু, 600 খ্রিস্টপূর্বাব্দে তার সমাপ্তি। বৈদিক যুগের দুটি পর্ব, আদি বৈদিক বা ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের সমাজের ভিত্তি ছিল পরিবার। পরিবার ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা ছিলেন পরিবারের কর্তা, তাকে গৃহপতিও বলা হতো। পরিবারের ওপর তার সীমাহীন কর্তৃত্ব ছিল। অসৎ আচরণের জন্য পিতা পুত্রের দৃষ্টিশক্তি হরণ করেছেন বা তাকে ত্যাগও করেছেন। এরকম ঘটনার উল্লেখ আছে ঋগ্বেদে। কিন্তু সমাজে এই শ্রেণীর পিতাদের সংখ্যা বেশি ছিল না। পিতারা সাধারণত স্নেহশীল ও সদাশয় হতেন। পুত্রবধূ স্বামীর বাড়িতে এসে তার শ্বশুর শাশুড়ি ও দেবরদের মন জয় করেছেন। এরকম ঘটনারও উল্লেখ আছে ঋগ্বেদে। এই ছবি একান্নবর্তী পরিবারের ছবি। পিতা, পুত্র, পৌত্র, সাধারণত এই 3 পুরুষের পরিজনদের নিয়ে এক একটি পরিবার গড়ে উঠত। কখনো কখনো পরিবারে কলহ দেখা দিলে বা পরিবারের আয়তন বৃদ্ধি পেলে পরিজনেরা মূল পরিবার থেকে পৃথক হয়ে যেতেন। ঋগ বৈদিক যুগে পরিবারের অধিকাংশ সদস্য পুত্র সন্তান কামনা করলেও নারীরা মোটেও অবহেলিত ছিল না। ঋগ বৈদিক যুগে নারীর যথেষ্ট মর্যাদা ছিল। এই যুগে নারীর বাল্যবিবাহ প্রচলিত ছিল না। এই সময় নারী নিজের পছন্দ মতো পতি নির্বাচনের সুযোগ পেতেন। কোনো নারী আজীবন অবিবাহিত থেকে বিদ্যাচর্চা ও স্বাস্থ্যচর্চা করে জীবন কাটিয়ে দিতেন। প্রচলিত পণ প্রথা অনুসারে কন্যার পিতা পণ পাওয়ার অধিকারী ছিল। কোনো ক্ষেত্রে বিধবার পুনর্বিবাহ হতো। ধর্মীয় ক্রিয়াকলাপে স্ত্রীরা স্বামীকে সাহায্য করতেন, তাই তাদের বলা হতো সহধর্মিণী। সে যুগে লোমশা, জুহু, পৌলমী ও কামায়নীর মতো মেয়েরা ধর্মীয় সাধনাতে বিশেষ সাফল্য দেখিয়েছিলেন। ঋগ বৈদিক যুগে শিক্ষাক্ষেত্রেও মেয়েদের ভূমিকা ছিল উজ্জ্বল। ঘোষা, অপালা, বিশ্ববাড়া প্রমুখ বিভিন্ন শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তাদের কেউ বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিল। বৈদিক যুগে গৌরবর্ণ আর্য ও কৃষ্ণবর্ণ অনার্যদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য প্রথমে বর্ণ কথাটি ব্যবহৃত হতো। পরে সামাজিক অবস্থান ও পবিত্রতার নিরীক্ষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণ তথা চতুর্বর্ণ বা বর্ণাশ্রম ব্যবস্থার উদ্ভব ঘটে। গুণ ও কর্মের ভিত্তিতে সম্ভবত ঋগ বৈদিক যুগের শেষের দিকে আর্য সমাজে 4টি বর্ণ বিভক্ত হয়ে পড়ে। স্থির করে দেওয়া হয় যে ব্রাহ্মণদের কাজ পুজো অর্চনা, অধ্যয়ন ও অধ্যাপনা, ক্ষত্রিয়দের কর্তব্য দেশ শাসন, দেশ রক্ষা ও যুদ্ধবিগ্রহ, বৈশ্যের কাজ চাষাবাদ, ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদন করা। শূদ্রের কর্তব্য 3 বর্ণের সেবা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণভুক্ত আর্যরা তাদের জীবনকে চতুরাশ্রম নামে 4টি আশ্রম বা পর্যায়ে বিভক্ত করেছিল। এই 4টি পর্যায় হলো ব্রহ্মচর্য অর্থাৎ গুরুগৃহে বিদ্যাচর্চার কাল,
গার্হস্থ্য অর্থাৎ যৌবনে বিয়ে করে সংসার ধর্ম পালনের পর্যায়ে, বানপ্রস্থ অর্থাৎ পৌর অবস্থায় সাংসারিক ব্যাপার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ঈশ্বর চিন্তার কাল, এবং সন্ন্যাস অর্থাৎ সংসার ত্যাগ করে পরিব্রাজকের জীবন গ্রহণ ও ঈশ্বর চিন্তার পর্যায়। আর্যদের দৈনন্দিন জীবনে বিনোদনের আয়োজন কম ছিল না। নাচ গান, রথের দৌড়, শিকার, মুষ্টিযুদ্ধ, পাশা খেলা প্রভৃতি আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের অবসর সময় কাটত। বীণা, বাঁশি, মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্রের উল্লেখ আছে ঋগ্বেদে। অধ্যাপক কিত মনে করেন, সুদূর ঋগ্বৈদিক যুগে ধর্মীয় দৃশ্যাবলীর অভিনয় হতো। পাশা খেলাকে কেন্দ্র করে কোনো সমাজে ব্যাপকভাবে জুয়া খেলাও চালু হয়। আর্যরা সাধারণত পশম ও মৃগচর্মের পোশাক পরতেন। তারা নিম্নাঙ্গে পরতেন ধুতি, ঊর্ধ্বাঙ্গে চাদর। নিম্নাঙ্গ ও ঊর্ধ্বাঙ্গের বস্ত্র দুটিকে যথাক্রমে বাঁশ ও অধিবাস বলা হয়েছে। ঋগ্বেদে নিবি বা অন্তর্বাসের কোনো উল্লেখ নেই। দুধ, ঘি, ফলমূল ও যব ছিল আর্যদের প্রধান খাদ্য। পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল। যেমন, সমাজ পুরুষতান্ত্রিক হওয়ায় পুত্র সন্তানের প্রতি কদর আগের তুলনায় অনেক বেড়েছিল। কন্যা সন্তান কাম্য ছিল না। এ যুগে বর্ণভেদ প্রথা ঋগ্বৈদিক যুগের তুলনায় অনেক কঠোর আকার ধারণ করে। বর্ণপ্রথা বৃত্তিভিত্তিক ও জন্মগত হয়ে দাঁড়ায়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বৈশ্যদের দ্বারা উপার্জিত খাদ্য ও সম্পদের উদ্বৃত্ত অংশ ভোগ করার অধিকারী ছিলেন। সংখ্যালঘিষ্ঠ শূদ্ররা এই উচ্চ তিনটি বর্ণের সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত থাকত। বস্তুত এ যুগে শূদ্রদের দূর অবস্থা ঘটেছিল সবচেয়ে বেশি। ঐতরীয় ব্রাহ্মণে বলা হয়েছে যে রাজার ইচ্ছা অনুসারে শূদ্রদের ওপর নির্যাতন চলত। অপরের দাস ও আজ্ঞাবহ হিসাবেও শূদ্রদের চিহ্নিত করা হয়েছে। বৈশ্যের মর্যাদা কমলেও শূদ্রের অবস্থা ছিল সবচেয়ে করুণ। তাকে অপবিত্র এবং অস্পৃশ্য বলে মনে করা হতো। পরবর্তী বৈদিক যুগে বিরাজ করত ব্রাত্য ও নিষাদ নামে দুটি জনগোষ্ঠী। এরা চাষাবাদ করত না। বনের ফলমূল ও পশু পাখির মাংসই ছিল এদের প্রধান খাদ্য। সাধারণত মনে করা হয় যে ব্রাত্যরা ছিল ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বহির্ভূত আর্য। নিষাদ বলতে অনার্যদের বোঝাতো বলে মনে হয়। নিষাদরা নিজ শাসক বা স্থপতির অধীনে নিজ গ্রামে বাস করত। ঋগ্বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক মর্যাদা নিঃসন্দেহে অনেক হ্রাস পায়। এই যুগে পরিবারের কন্যা সন্তানের জন্ম কেউ চাইত না। অনেক ক্ষেত্রেই তাদের সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হতো। ঋগ্বৈদিক যুগে গৃহের যেসব ধর্মীয় ক্রিয়াকর্ম স্ত্রী পরিচালনা করতেন, পরবর্তী বৈদিক যুগে সেই সব কাজের দায়িত্ব পুরোহিত শ্রেণীর হাতে চলে যায়। ঋগ্বৈদিক যুগের নারীরা সবার অধিবেশনে যোগ দিত। পরবর্তী বৈদিক যুগে তাদের সেই অধিকার খর্ব করা হয়। পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ, পণপ্রথা নারী জীবনকে দুর্বিষহ করে তোলে। রাজপরিবারে বহু বিবাহের ফলে মহিষী অর্থাৎ প্রধান রানী এবং বাবাতা অর্থাৎ রাজার প্রিয়তমা বাদে বাকি রানীরা ছিলেন সবাই অবহেলা এবং অনাদরের পাত্রী। নারীদের কাছে শিক্ষার দ্বার কিছুটা সংকুচিত হলেও সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায়নি। সেই যুগে গার্গী ও মৈত্রী উচ্চশিক্ষায় পারদর্শিতা দেখিয়েছিলেন। বহু নারী দর্শন ও ধর্মতত্ত্বের চর্চায় জীবন অতিবাহিত করতেন। তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। আর যারা বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যাভ্যাস করতেন তাদের বলা হতো সদোদ্দাহা।